কোলেস্টিওটোমা, এটা নাম শুনে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা টিউমার, যেহেতু লাস্টে ওমা আছে, সো ওমা লাস্টে থাকা মানে এটা টিউমারকে ইন্ডিকেট করতেছে। এবং যেহেতু কোলেস্টিও আছে মানে কোলেস্ট্রল রিলেটেড কোনো টিউমার হয়তো বা হবে, এবং যেহেতু আমরা ইএনটি পড়তেছি এবং আমরা মিডল ইয়ার পড়তেছি, তাহলে কানের মধ্যে মিডল ইয়ারের মধ্যে কোনো একটা টিউমার হবে, এটা আমরা অনেকে ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো টিউমার না, এবং এটার সাথে কোলেস্ট্রলেরও তেমন কোনো সম্পর্ক নাই। ইউজুয়ালি যেটা হয়, এটাকে কেন ওমা বলা হয়, কারণ আমাদের ধরো এই যে মিডল ইয়ার ক্যাভিটি, এবং এই মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে নর্মালি যে এপিথিলিয়ামগুলা থাকে, আমরা বলি যে এটার মধ্যে বেশ কিছু এপিথিলিয়াম থাকতে পারে, যেমন সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম থাকতে পারে, বা আমরা বলি যে উপরের দিক দিয়ে বা উপরের রিজন দিয়ে, মানে রুফের ওই রিজন দিয়ে বা উপরের রিজনগুলো দিয়ে হচ্ছে দেখা যায় কিউবয়েডাল এপিথিলিয়াম থাকে, কিউবয়েডাল। সো কিউবয়েডাল এপিথিলিয়াম, সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম, সিউডোস্টেরিফাইড সিলেটেড কলামনার এপিথিলিয়াম, এই টাইপের এপিথিলিয়াম থাকে নর্মালি। ঠিক আছে, এখন যদি কোনো কারণে স্কিন, নর্মালি স্কিনের এপিথিলিয়াম কি, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম, রাইট? তাহলে এই স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম, এই স্কিনের এপিথিলিয়াম, বা আমরা বলি যে এক্সটার্নাল অডিটরি যে ক্যানাল, হ্যাঁ, ধরো এই যে কানের পিনা, এখান থেকে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এবং এরপরে তো এখান যে টিম্প্যানিক মেমব্রেন, এরপরে এখানে মিডল ইয়ার ক্যাভিটি। এখন এই যে মিডল ইয়ার ক্যাভিটি, এগুলোর মধ্যে এপিথিলিয়াম আর এক্সটার্নাল অডিটরি ক্যানালের এপিথিলিয়াম আলাদা, কারণ এক্সটার্নাল অডিটরি ক্যানাল এটার যে এপিথিলিয়াম সেটা আমরা জানি, সেটা কি, সেটা হচ্ছে স্কোয়ামা, মানে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম, মানে স্কিনের যে এপিথিলিয়াম ওইটা। এখন কোনো কারণে যদি এই স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়ামটা মিডল ইয়ারের মধ্যে চলে আসে, মিডল ইয়ারের মধ্যে এটা আসার কথা না, কারণ মিডল ইয়ারে তো স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম থাকে না, মিডল ইয়ারে এইগুলো থাকে, কিউবয়েডাল এপিথিলিয়াম থাকে মেইনলি। তো ওই কিউবয়েডাল এপিথিলিয়াম এবং স্পেশালি মিডল ইয়ারের যে উপরের পোর্শনটা আছে, উপরের পার্টটা, এই উপরের পার্টটাকে আমরা কি বলি, উপরের পার্টটাকে বলি অ্যাটিক রিজন, কি বলি, অ্যাটিক রিজন, হ্যাঁ। উপরের পার্টটা বা যেটাকে আমরা এপিটিম্পেনিয়াম বলি, ঠিক আছে, মাঝের যেমন অঞ্চলটাকে বলা হয় মেজোটিম্পেনিয়াম। তো হাউএভার অ্যাটিক যে রিজনটা, আচ্ছা আরেকটা কথা বলি, যে জায়গায় দিয়ে ইউস্টেশন টু মিডল ইয়ার ঢোকে, ওই জায়গার আশেপাশের এই রিজনটাকে বলা হয় প্রোটিম্পেনিয়াম। হাউএভার এখন দেখো যে এই উপরের যে রিজনটা, এটাকে বলা হয় অ্যাটিক। তাহলে এই অ্যাটিক রিজনে দেখা যায় কোনো কারণে এই যে তোমার স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা এক্সটার্নাল অডিটরি ক্যানেলের এপিথেলিয়াম, সেটা টিম্প্যানিক মেমব্রেনকে ভেদ করে পরবর্তীতে চলে আসছে কোথায়, মিডল ইয়ার ক্যাভিটিতে, যেটা নর্মালি আসার কথা ছিল না। তার মানে কি, স্কিনের এপিথেলিয়ামটা চলে আসছে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে, বা এক্সটার্নাল অডিটরি ক্যানেলের এপিথেলিয়াম চলে আসছে মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে। তো ওই এপিথেলিয়ামটা যখন এখানে চলে আসে, অ্যাবনর্মাল জায়গা, এটা নর্মাল জায়গা না। এটা দেখা যায় এই যে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, তার পাশাপাশি আরও বিভিন্ন ডেব্রিস, এখানে কিছুটা কোলেস্টেরল বা কিছুটা বিভিন্ন অর্গানিজম, সিউডোমোনাস, ইকোলাই, বিভিন্ন অর্গানিজম মিলে ঝিলে এখানে একটা মাস লাইক জিনিস গঠন করে, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে আমরা বলি কোলেস্টিওটোমা। ঠিক আছে, তার মানে এটা কি, দেখো এটা অ্যাবনর্মাল এপিথেলিয়াম, যেটা নর্মালি এখানে থাকার কথা ছিল না, সেই এপিথেলিয়ামগুলো আইসা, এপিথেলিয়াল ডেব্রিসগুলো, স্ট্রেটিফাইড যে এপিথেলিয়াম, সেটা এসে এখানে একটা মানে মাস টাইপের ফর্মেশন করতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে কোলেস্টিওটোমা। এবং এটা ওমা কেন, কারণ এটার একটা প্রপার্টি হচ্ছে এরা প্রোগ্রেসিভলি গ্রো করতে পারে, এদের আশেপাশের স্ট্রাকচারগুলো কে ইউটিলাইজ করে এরা গ্রো করে এবং সাইজে বড় হইতে থাকে, এবং এরা 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 কি করে, বিভিন্ন এনজাইম রিলিজ করে, এনজাইমের মধ্যে ডিস্ট্রাকটিভ বিভিন্ন এনজাইম, কোলাজিনেস সহ আরও বিভিন্ন এনজাইম রিলিজ করে, যেগুলো অ্যাকচুয়ালি আশেপাশের স্ট্রাকচারগুলোকে ইরোড করে। এই যে ধরো মিডল ইয়ার ক্যাভিটি, এখন মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে তো আমরা জানি ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এরকম বিভিন্ন বোন থাকে। তো দেখা যায় এরা হচ্ছে ওই বোনসগুলোকে ইরোড করে ফেলতে পারে, মানে বোনসগুলোকে ক্ষয় করে ফেলে। তো এই ক্যাপাসিটি কিন্তু এদের আছে। এবং স্পেশালি এরা ইনকাস, ম্যালিয়াস ইনকাস যে বোনটা, ইনকাস বোনকে সব থেকে বেশি ইরোড করে, ইনকাস বোনের যে লং প্রসেস আছে, সেই লং প্রসেসকে সব থেকে বেশি ইরোড করার ক্যাপাসিটি এদের থাকে। এবং এর ফলে ইরোড যদি করে ফেলে কি হবে, আমাদের হিয়ারিংয়ের সমস্যা হবে, আমাদের কন্ডাক্টিং টাইপ অফ হিয়ারিং লস হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই কোলেস্টিওটোমা নিয়ে আমরা আলোচনা করলাম। মনে রাখবা, কোলেস্টিওটোমা হচ্ছে ক্রনিক অটাইটিস যে মিডিয়া বা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া আমরা বলি, এটার মধ্যে কসম, যেটা, এটা কসম তো বলা যাবে না, পরীক্ষার সময় ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া বলতে হবে। তো এটার দুইটা টাইপ থাকে, একটাকে আমরা বলি হচ্ছে মিউকোজাল ভ্যারাইটি, মিউকোজাল বা এটাকে টিউবোটিম্পেনিক ভ্যারাইটিও বলা হয়। আর আরেকটা টাইপ আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাটিকো অ্যান্টাল ভ্যারাইটি, বা এটাকে আমরা কিন্তু এই যে কোলেস্টিওটোমা, মেইনলি যে কোলেস্টিওটোমার কনসেপ্টটা এটাই, হ্যাঁ, অ্যাটিকো অ্যান্টাল ভ্যারাইটি, আরেকটা হচ্ছে মিউকোজাল ভ্যারাইটি। তো মনে রাখবা এই অ্যাটিকো অ্যান্টাল যে ভ্যারাইটিটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোলেস্টিওটোমা। তার মানে কি,
কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার যে অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটিটা সেটা নিয়ে বেসিক্যালি আমরা কথা বলতেছি। কোলেস্ট্রিওটোমার কারণেই এই অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটিটা হয় এবং এটা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ারই একটা টাইপ। এবং দেখা যায় যে এই ভ্যারাইটি অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটিকে বলা হয় আনসেফ ভ্যারাইটি, আনসেফ। হ্যাঁ, আর এটাকে বলা হয় সেফ। এখন বলতে পারো ভাই মিউকোজাল ভ্যারাইটি এটা কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার একটা ভ্যারাইটি, তাহলে এটা সেফ হইলো কেমনে? আনসার হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা কানের জন্য অবশ্যই ভালো না। হ্যাঁ, এখানে দেখা যায় প্রফিউজ ডিসচার্জ হয়, অনেক বেশি ডিসচার্জ হয়, অটোরিয়া হয় কান দিয়ে, কিন্তু এটা মানে ফাউল স্মেলিং হয় না। বাট অ্যাটিকোয়েন্টাল বা এই যে আমরা কোলেস্ট্রিওটোমাতে দেখবো যে পার্সনটার ডিসচার্জ হবে, স্ক্যানটি বেশি ডিসচার্জ হবে না, বেশি পরিমাণ অটোরিয়া হবে না, কিন্তু যতটুকুই হোক প্রচুর গন্ধ হবে, এত মানে খারাপ গন্ধ, আশেপাশের লোকজন টিকতে পারবে না, এরকম খারাপ গন্ধ হবে, খুবই ফাউল স্মেলিং একটা গন্ধ থাকে। ঠিক আছে, খুবই ফাউল স্মেলিং একটা গন্ধ থাকে, এবং হিয়ারিং লস তো থাকে, হিয়ারিং লস এখানে বেশি থাকবে অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটিতে। এবং আনসেফ কেন? কারণ এদের হচ্ছে প্রপার্টি কি, এরা বিভিন্ন কমপ্লিকেশন বেশি করতে পারে, যেমন ধরো ম্যাস্টোরাইটিস, তারপরে ব্রেন অ্যাক্সেস। এটা যেহেতু ব্রেনের আশপাশ দিয়ে থাকে, তো ব্রেন অ্যাক্সেস করার ক্যাপাসিটি এটার বেশি থাকে, সো এটা এই জন্য এটাকে আনসেফ ভ্যারাইটি বলা হয়, বেশি খারাপ, বেশি সিভিয়ার অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটি বা কোলেস্ট্রিওটোমা যেটা। তাহলে কোলেস্ট্রিওটোমা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন এবং আনসেফ ভ্যারাইটি অফ কসম বা কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। ওকে, এবং অ্যাটিকো কেন নাম হয়েছে বুঝছো? কারণ অ্যাকচুয়ালি আমাদের মিডল ইয়ার ক্যাভিটির উপরের পার্টটাকে এরা মানে বেশি এফেক্ট করে। এবং তা বাদে দেখা যায় যে আমরা কি জানি যে অ্যাটিক যে রিজনটা থাকে, অ্যাটিক বা উপরে মিডল ইয়ার ক্যাভিটির উপরে যে রিজনটা থাকে, এটা ধরো মিডল ইয়ার ক্যাভিটি, তো এটার উপরে যে রিজনটা, এই উপরের রিজনের সাথে কমিউনিকেশন মেনটেন করে আমাদের ম্যাস্ট্রয়েড অ্যান্ট্রাম নামে যে এয়ার সেল থাকে, অর্থাৎ ধরো এটার এই সাইডের টেম্পোরাল বোন এবং টেম্পোরাল বোনের মধ্যে এয়ার সেল থাকে বিভিন্ন, তো এটার মধ্যে সব থেকে বড় যে এয়ার সেলটা থাকে সেটাকে আমরা বলি ম্যাস্ট্রয়েড অ্যান্ট্রাম বা অ্যান্ট্রাম। তো ওই অ্যান্টামের সাথে আমার এই অ্যাটিক রিজনটা কমিউনিকেট করে অ্যাডিটাসের সহযোগিতায়, এটা হচ্ছে অ্যাডিটাস। তো এই উপরে এপিটিম্পিনিয়ামের যে অ্যাটিক রিজনটা, এই যে অ্যাটিক রিজনটা এবং এই ম্যাস্ট্রেট মানে অ্যান্ট্রাম যে রিজনটা, এদের মধ্যেই দেখা যায় কোলেস্ট্রিটোমা সব থেকে বেশি মানে বেশি পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটিকোয়েন্টাল। হাউএভার, তাহলে দেখো কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এটার মধ্যে স্কোয়ামাস অটাইটিস মিডিয়া এটাকে বলা হয়, কসম মানে স্কোয়ামাস যে ভ্যারাইটিটা, এটাকে স্কোয়ামাস ভ্যারাইটি বলা হয়। আরেকটা তো মিউকোজাল ভ্যারাইটি বা এটাকে অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটিও বলা হয়, এবং এটা আনসেফ কসম। আচ্ছা, তো দেখো এখানে স্টেরিফাইড স্কোয়ামাস যে এপিথেলিয়াল, এটা কই থাকে? আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এখানে নর্মালি থাকার কথা, বাট এটা বাদে টেম্পোরাল বোনে এটা আছে। টেম্পোরাল বোনে বলতে ধরো মিডল ইয়ার ক্যাভিটিকে আমরা বুঝাইতেছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে মিডল ইয়ার ক্যাভিটি কি শুধু না, মানে মিডল ইয়ার ক্লেফট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আসলে তোমরা যখন অটাইটিস মিডিয়া পড়বা, তোমার মিডল ইয়ার বললে হবে না, বলতে হবে মিডল ইয়ার ক্লেফট। মিডল ইয়ার ক্লেফটের মধ্যে অনেক জিনিস আছে, এই যে বললাম যে ম্যাস্ট্রয়েড অ্যান্ট্রাম থেকে শুরু করে ইউস্টিশিয়ান টিউব, তারপরে তোমার মিডল ইয়ার ক্যাভিটি, তারপরে ম্যাস্ট্রয়েড এয়ার সেলস, এরকম অনেক কিছু কম্পোনেন্টস মিলে কিন্তু মিডল ইয়ার ক্লেফট গঠন করে। তাহলে মিডল ইয়ার ক্লেফটের মধ্যে যদি স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যদি এক্সটার্নাল অডিটরি ক্যানালে ধরো নর্মালি আমরা জানি যে ওখানে যে এপিথেলিয়াম থাকে স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা আস্তে আস্তে যখন ডেড হয়ে যাওয়ার পরে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়, বা সেটা যদি ক্লিয়ার না হয়ে যায়, ওটা যদি জমে এক্সটার্নাল অডিটরি ক্যানালে ওইখানে অবস্ট্রাকশন তৈরি করে, কানটা বন্ধ করে দেয়, তাহলে সেটাকে আমি বলি ক্যারাটোসিস অবস্টুরেন্স। এটা আমরা এক্সটার্নাল ইয়ারে ডিজিজ নিয়ে যখন আলোচনা করছি, এটা নিয়ে আলোচনা করছি। সেটা তো একটা কন্ডিশন যেখানে ধরো এই যেরকম এক্সটার্নাল লেয়ারে এক্সটার্নাল অডিটরি ক্যানাল এরকম ক্যারাটিন জমে সাদা সাদা এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করছে, কানটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে, তো এটা হচ্ছে ক্যারাটোসিস অবস্টুরেন্স। বাট এটা আমাদের আলোচনার টপিক না। আমাদের আলোচনার টপিক হচ্ছে যে এই এপিথেলিয়ামটা এক্সটার্নাল অডিটরি ক্যানালে না থাকে, এটা চলে গেছে মিডল ইয়ার ক্লেফটে, এবং তখন যে কন্ডিশনটা করছে সেটাকে আমরা বলি স্কোয়ামাস কোনিক অটাইটিস মিডিয়া বা কোলেস্ট্রিওটোমা। তো কোলেস্ট্রিওটোমা যেটা, এটা একটা অ্যাকচুয়ালি দেখো মিডল ইয়ার নর্মাল এপিথেলিয়াম সিলেটেড কলামনার বা কিউবয়েডাল। তো কোলেস্ট্রিওটোমা তখন বলতেছি যখন স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা চলে গেছে মিডল ইয়ারে। আচ্ছা, কোলেস্ট্রিওটোমা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কনজেনিটাল, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ঠিক আছে, তো কনজেনিটাল মানে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি জন্ম থেকে একটা বাচ্চা, এই বাচ্চার হচ্ছে এরকম একটা কন্ডিশন আছে। এখন কেন? ধরো তার মিডল ইয়ার ক্যাভিটিতে নর্মালি তার আসার কথা কিউবয়েডাল এপিথেলিয়াম বা সিলেটেড কলামনার এপিথেলিয়াম, কোনো কারণে দেখা গেল যে মানে ডেভেলপমেন্টের টাইমে কোনো অ্যাবনর্মালিটির কারণে তার এক্সটার্নাল অডিটরি ক্যানালের যে এপিথেলিয়ামটা সেটা এখানে কিছুটা মিক্সড হয়ে গেছে, ফলে এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম এবং হচ্ছে এই কলামনার কিউবয়েডাল এপিথেলিয়াম এগুলা মানে মিক্স হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এখানেও কিন্তু কোলেস্ট্রিওটোমা কনজেনিটালি হইতে পারে, সেটাই কারণে কনজেনিটাল কোলেস্ট্রিওটোমা বলতেছি। আর অ্যাকোয়ার্ড কোলেস্ট্রিওটোমার মধ্যে হইতে পারে প্রাইমারি, হইতে পারে সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি কখন বলবো, সেকেন্ডারি কখন বলবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আমরা আসতেছি। তো অ্যাকোয়ার্ড কোলেস্ট্রিওটোমার মধ্যে লক্ষ্য করো যে স্টেরিফাইড ক্যারাটিনাইজড যে এপিথেলিয়াম, স্টেরিফাইড
স্কোয়ামাস ক্যারাটিনাইজড যে এপিথেলিয়াম সেটা এক্সটার্নাল অডিটরি ক্যানালে নর্মালি থাকে। তো ধরো টিম্পানিক মেমব্রেনের কোনো অ্যাবনর্মালিটি হয়েছে, তো অ্যাবনর্মালিটির কারণে এরা হচ্ছে মিডল ইয়ারে ঢোকে। সো এটা খুব ইম্পর্টেন্ট, টিম্পানিক মেমব্রেনের অ্যাবনর্মালিটি তো লাগবে, নাহলে মিডল ইয়ারে কীভাবে ঢুকবে অ্যাকোয়ার্ডে, কারণ জন্মগতভাবে ডেভেলপমেন্টালি তো এরকম হয় নাই, বা ডেভেলপমেন্টালি মানে চলে গেল মিডল এর মধ্যে, এরকম তো হয় নাই এপিথেলিয়ামটা। তো যেটা হইতে পারে প্রাইমারি সেকেন্ডারি, এখন সেকেন্ডারিতে কি হয় সেটা ফার্স্ট আমরা একটু দেখি। ধরো এই যে হচ্ছে পিনা এবং এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এখানে টিম্পানিক মেমব্রেন। এই যে টিম্পানিক মেমব্রেনটা, এই টিম্পানিক মেমব্রেনে ধরো পারফোরেশন হইতে পারে, আমরা জানি মানে ফুটা হয়ে যাইতে পারে কোনো কারণে। এই টিম্পানিক মেমব্রেনটার মার্জিনাল পারফোরেশন হয়েছে, অর্থাৎ এক জায়গায় পারফোরেশন হয় এবং সেটা মার্জিনাল পারফোরেশন হইতে হবে। মার্জিনাল মানে হচ্ছে আমরা জানি যে এটার যে অ্যানুলাস থাকে, অ্যানুলাসটা পারফোরেশন হয়ে গেছে, মানে এদের মার্জিন নাই, মার্জিন সহ পারফোরেশন হয়ে গেছে। মার্জিন থাকলে তো একটা সাপোর্ট থাকে, তো মার্জিনটা থাকবে না, ফলে একেবারে বোনের সাথে সংস্পর্শ চলে আসছে। মার্জিন থাকলে বোনের সাথে একটা সেপারেশন থাকতো, বাট মার্জিন চলে গেছে মানে একেবারে বোনের সাথে কানেক্টেড, বা বোন একেবারে এক্সপোজ হয়ে গেছে। ফলে এই ঘটনা ঘটলে যেটা হবে যে আস্তে আস্তে আমার কিন্তু ওই জায়গায় কোলেস্ট্রিটোমা ফর্মেশন হবে। কিভাবে লক্ষ্য করো যে এই যে পারফোরেটেড জায়গাটা, এই পারফোরেটেড জায়গা দিয়ে আমার এখানে তো কি আছে, এক্সটার্নাল অডিটরি ক্যানালে এখানে স্টেরিফাইড স্কোমাস এপিথেলিয়াম আছে। তো যখন মার্জিনাল পারফোরেশন হইলো তখন অ্যাডজেসেন্ট বোনে ইরোশন হয় এবং পরবর্তীতে স্কোমাস এপিথেলিয়াম মিডল ইয়ারে ঢুকতে পারে। হ্যাঁ, এই পারফোরেশনের মাধ্যমে, এই ধরো এক্সটার্নাল অডিটরি ক্যানাল থেকে পারফোরেশনের মাধ্যমে এটা মিডল ইয়ারে ঢুকতে পারে। সো এটা খুব ইম্পর্টেন্ট এবং পারফোরেশনটা মার্জিনাল পারফোরেশন হইতে হবে। তো যখন আসলে মিডল ইয়ারের মধ্যে স্কোমাস এপিথেলিয়াম ঢুকলো, এটা তো ফরেন, এটা তো নিজের জিনিস না। তো তখন সেখানে ম্যাক্রোফেজ রিক্রুট করা হবে। ম্যাক্রোফেজ, তো ম্যাক্রোফেজ মানে কি সেটা তোমরা বুঝো, যে এরা প্রোটেকশনের জন্য সেখানে রিক্রুটেড হবে। তো ম্যাক্রোফেজ পরবর্তীতে অস্টিওক্লাস্টে কনভার্ট হয়ে যায় এবং অস্টিওক্লাস্ট বিভিন্ন এনজাইম রিলিজ করে, কোলাজিনেস, তারপরে অ্যাসিড ফসফেটেস। এই এনজাইমগুলো ডিস্ট্রাকটিভ এনজাইম। তো এরা কি করে, ওই জায়গায় বোনগুলো ইরোড করে ফেলে, ক্ষয় করে ফেলে এবং এপিথেলিয়ামগুলো, ওভারলিং এপিথেলিয়ামকেও ধ্বংস করে ফেলে। এবং এভাবে এরা কি করে, এবং এভাবে আস্তে আস্তে আরও ক্যারাটিনাইজড স্কোমাস এপিথেলিয়াম এক্সপানশন হয় এবং এভাবে পুরো প্রসেসটা আবার হচ্ছে চলতে থাকে। আর মাল্টিপল কমপ্লিকেশনস করে এরা, ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনস করতে পারে, ব্রেনে গিয়ে ব্রেন অ্যাক্সেস করতে পারে, ম্যাস্টোরাইটিস করতে পারে, এরা আশেপাশে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে। আর সেকেন্ডারি কোলেস্ট্রিটোমার মোস্ট কমন কারণ হচ্ছে বেসিক্যালি, বা মোস্ট কমন রুট হচ্ছে মার্জিনাল পারফোরেশনের থ্রুতে এক্সটার্নাল অডিটরি ক্যানাল থেকে পরবর্তীতে টিম্পানিক মেমব্রেনের ফুটাটা দিয়ে এরা চলে যাচ্ছে কোথায়, এরা চলে যাচ্ছে মিডল ইয়ারে। সো এই যে দেখো মার্জিনাল একটা পারফোরেশন, এটা একটা বিষয়। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা বলি যে আমাদের যে এই যে ধরো টিম্পানিক মেমব্রেন, তাহলে টিম্পানিক মেমব্রেন এটা অ্যান্টিরিয়র, এটা পোস্টেরিয়র। ইউজুয়ালি পোস্টেরিয়র সুপিরিয়র যে কোয়াড্রেন্ট, এই জায়গাটাতে বেশি মার্জিনাল পারফোরেশন হয়, বা এই জায়গাটা দিয়ে কোলেস্ট্রিওটোমাটা মানে ঢুকতে পারে আমরা বলি। তো এই জায়গা দিয়ে আমরা দেখবো যে ওই যে সাদা সাদা মানে হোয়াইট ফ্লেক্স দেখতেছে এখানে, হোয়াইট ফ্লেক্স বা হোয়াইট মানে কন্টেন্টস, এই যে হোয়াইট ফ্লেক্স দেখা যাচ্ছে, হোয়াইট, তো ওইটা হচ্ছে কোলেস্ট্রিওটোমা। হ্যাঁ, তো ওই যে বিভিন্ন স্ট্রেটিফাইড যে ডেব্রিসগুলো এই যে পারফোরেশন দিয়ে দেখা যাচ্ছে ভিতরের। সো এটা হচ্ছে হোয়াইটিস একটা ফ্লেক্স যেটা কোলেস্ট্রিটোমা ফর্মেশন করতেছে ওখানে। আর মার্জিনাল পারফোরেশন এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে হয়, মানে টিম্পানিক মেমব্রেনের পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে মিলি পারফোরেশনটা হয়। আর প্রাইমারি কোলেস্ট্রিটোমা মানে হচ্ছে যে ধরো নর্মালি আমাদের যে সেরাস অটাইটিস মিডিয়া হয়, সেরাস মানে তো বুঝছো সিক্রেটরি অটাইটিস মিডিয়া, বা আমরা বলি যে যেটা হচ্ছে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, যেটা বা গ্লুইয়ারও বলা হয়। তো এটা হওয়ার পরে অনেক পানি জমে, আমরা জানি এটাতে কি হয়। এটাতে ধরো এই যে হচ্ছে এই যে ধরো মিডল ইয়ার, আর এই জায়গায় আমরা জানি টিম্পানিক মেমব্রেন আছে। তো এই টিম্পানিক মেমব্রেনটা কি করে, আমরা জানি যে এরা মিডল ইয়ারের মধ্যে যখন অনেক বেশি পানি মিডল ইয়ারের মধ্যে আস্তে আস্তে শুরুতে জমা শুরু করে, তো জমা শুরু করার টাইমে শুরুর দিককার সময়ে, মানে যখন মিডল ইয়ারে মানে পানি জমার আগে মিডল ইয়ারে যখন আমরা জানি ইউস্টেশন টিউবটা কোনো ব্লক হয়ে গেছে। এখন মিডল ইয়ারের মধ্যে প্রেশার, মানে নেগেটিভ প্রেশার একটা ক্রিয়েট হয়েছে, নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়েছে, কারণ এখানে ইয়ার একেবারেই নাই, কারণ ইউস্টেশন টিউব অবস্ট্রাকশন হয়ে গেছে। ফলে তখন যে ঘটনাটা ঘটে, আমরা জানি মানে আমাদের টিম্পানিক মেমব্রেনটা ভিতর দিকে চলে আসে মিডল ইয়ারে। তো এটাকে বলি আমরা কি বলি, যে টিম্পানিক মেমব্রেন রিট্রাকশন। এটাকে বলি রিট্রাকশন বা রিট্রাকশন পকেট তৈরি হয় এখানে ভিতরের দিকে ঢুকে। এবং রিট্রাকশন কোন পার্টটা সব থেকে বেশি হয়, আনসার হচ্ছে টিম্পানিক মেমব্রেনের উপরের যে পার্টটা থাকে, এটাকে বলি আমরা পার্স ফ্লাসিডা। ওই ফ্লাসিড পার্টটা সব থেকে বেশি, এটা যেহেতু মানে নরম না, মানে একটু তুলতুলে থাকে, মানে এটা স্ট্রিট থাকে না, মানে পার্স টেন্সের মতো টেন্স বা শক্ত থাকে না, এটা নরম থাকে, অত বেশি মানে মিডল যে আমরা বলি যে লেয়ারটা, ওই লেয়ারটা এখানে ডেভেলপ থাকে না।
তো যেহেতু ডেভেলপ থাকে না, তাই এরা 3টা লেয়ার থাকে টিম্পানিক মেমব্রেন, তার মধ্যে মিডল লেয়ারটা এখানে ডেভেলপ থাকে না, ফলে আলটিমেটলি এটা সফট থাকে এবং এই জায়গায় সব থেকে বেশি রিট্রাকশন হয়, অর্থাৎ উপরের দিকে সব থেকে বেশি রিট্রাকশন হয় টিম্পানিক মেমব্রেনের, বেশি ভিতর দিকে ঢুকে যেতে চায়। তো এটা রিট্রাকশন হওয়ার কারণে এখানে একটা রিট্রাকশন পকেট তৈরি হলো না। এই রিট্রাকশন পকেটের মধ্যে এই যে এক্সটার্নাল অরিটরি ক্যানালের যে স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়ামগুলো এখানে জমা হয়, এবং এক পর্যায়ে দেখা যায় এটা মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে যখন অনেক মানে ফ্লুইড তো জমতেছে সেরাসটাইটিস মিডিয়াতে, তো তখন আলটিমেটলি এক পর্যায়ে আমরা দেখি যে এই রিট্রাকশন পকেট থেকে এই যে এখানে ডেব্রিসগুলো জমে আছে, এগুলা বা ডেব্রিসগুলা বা আমরা বলি যে স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়ামের পার্টগুলো, এগুলা পরবর্তীতে রিট্রাকশন পকেটে মিডল ইয়ারে চলে আসতে পারে। তো রিট্রাকশন পকেটের মাধ্যমে যদি মিডল ইয়ারে আসে, এখানে পারফোরেশন নাই, কোনো টিম্পানিক মেমব্রেন নর্মালি আছে, তো রিট্রাকশন পকেটের মাধ্যমে যখন আসতেছে তখন সেটাকে আমরা বলি প্রাইমারি কোলেস্টিটোমা। সো মানে মিডল ইয়ারের মধ্যে তো আসতেছে এবং সেখানে কোলেস্টিটোমা ফর্মেশন করবে, সেটাকে আমরা বলি প্রাইমারি কোলেস্টিটোমা। সো রিট্রাকশন পকেট হচ্ছে, এবং এটা পার্স ফ্লাসিডাতে সব থেকে বেশি হয়। এবং এখানে একটা কথা আছে, দেখো প্রুস্যাক স্পেস, এটা বলতে কি বোঝায়? প্রুস্যাক স্পেসটা আমি একটু বলি। দেখো প্রুস্যাক স্পেস মানে হচ্ছে এই যে আমাদের এই যে এটা তো টিম্পানিক মেমব্রেন, আর এই যে হচ্ছে আমাদের নেক অফ ম্যালিয়াস, নেক অফ ম্যালিয়াস, এই যে নেক অফ ম্যালিয়াস, তাহলে ম্যালিয়াস আর হচ্ছে গিয়ে আমাদের এইদিকে হচ্ছে টিম্পানিক মেমব্রেনের পার্স ফ্লাসিডা। তো এর মাঝে এই রিজনটা, এরকম একটা রিজন আছে, এরকম একটা রিজন, তো এরকম একটা রিজনকে আমি বলেছি প্রুস্যাক স্পেস। তাহলে প্রুস্যাক স্পেস এই জায়গায়, এবং এই জায়গায় দেখা যায় সব থেকে মানে কোলেস্টিটোমা মেইনলি, মানে এই রিট্রাকশন পকেটের ফলে কোলেস্টিটোমাটা এই জায়গায় হয় সব থেকে বেশি। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এবং এখানে দেখা যায় যে ক্যারাটিন জমা হয়ে সেখানে কনিক ইনফ্লামেশন হয় এবং ম্যাক্রোফেজগুলো সেখানে জমা হয়, ম্যাক্রোফেজগুলো অস্টিওক্লাস্টে কনভার্ট হয় এবং এগুলা এপিথেলিয়াল বোন এগুলোকে ইরোড করে, আগের মতোই কাহিনী। আচ্ছা, এই প্রসেসটা রিপিট হয়। আচ্ছা, তো রিট্রাকশন পকেট পার্স ফ্লাসিডাতে এখানে দেখানো হয়েছে, এবং দেখো এখানে পরবর্তীতে কোলেস্টিটোমা ফ্লেক্সগুলো দেখা যাচ্ছে, কোলেস্টিটোমা ফ্লেক্স এবং পার্স ফ্লাসিডা, পার্স টেন্সা, এই জিনিসগুলো আমরা একটু দেখলাম। ওকে, আচ্ছা, এখন একটা কথা, যদি কখনো বলা হয় যে এনি গ্র্যানুলেশন বা এনি পারফোরেশন বা এনি রিট্রাকশন পকেট ইন পার্স ফ্লাসিডা, অর্থাৎ পার্স ফ্লাসিডাতে কিছু আছে মানে মনে রাখবা, এই যে কোনো গ্র্যানুলেশন পাওয়া গেছে, কোনো পারফোরেশন পাওয়া গেছে বা রিট্রাকশন পকেট পাওয়া গেছে এবং এগুলো আছে মানে আমাদের একটা সাসপিশন জাগাইতে হবে এটা প্রাইমারি কোলেস্টিটোমা কিনা। ঠিক আছে, যদি একটু হোয়াইট ফ্লেক্স আমরা দেখতে পারি, অর্থাৎ স্কোমাস ভ্যারাইটি অফ কর্নিকটাইটিস মিডিয়া। আর সেকেন্ড মোস্ট কমন সাইট অফ রিট্রাকশন পকেট হচ্ছে কি আমরা বলি পোস্টেরিয়র সুপারিয়র কোয়াড্রেন্ট অফ পার্স ফ্লাসিড, মানে পার্স টেন্সা। সো পার্স টেন্সা পোস্টেরিয়র সুপারিয়র কোয়াড্রেন্টটা সেকেন্ড মোস্ট কমন হইতে পারে। আচ্ছা, আর পারফোরেশন, যেটা পারফোরেশনের থ্রুতে যেটা হয় সেকেন্ডারি কোলেস্টিটোমা, ওইটাও কিন্তু আমরা জানি পোস্টেরিয়র সুপারিয়র কোয়াড্রেন্টে মেইনলি হয়। ওকে, এরপর আসো, এবং এটা হচ্ছে মোস্ট কমন রুট অফ স্কোমাস অটাইটিস মিডিয়া, যেটা এটা হচ্ছে আমরা জানি যে অ্যাটিক বা এপিটিম্পিনিয়াম, যেটা মিডল ইয়ার ক্যাভিটির উপরে যে পার্টটা, এই রিজন থেকে পরবর্তীতে অ্যান্টামে যায় অ্যাডিটাসের থ্রুতে। তো সেটা হচ্ছে মোস্ট কমন রুট। এইভাবেই হচ্ছে বেসিক্যালি অ্যাটিকে যায়, অ্যাটিক রিজনটা থেকে পরবর্তীতে ম্যাস্ট্রয়েডেও চলে যেতে পারে। আচ্ছা, এখানে বিভিন্ন থিওরি আছে আসলে কিভাবে আসলে কোলেস্টিওটোমা হয়, এটা নিয়ে বিভিন্ন থিওরির কথা বলা হয়, যে প্রাইমারি কোলেস্টিওটোমা এর থিওরি। তো প্রাইমারি কোলেস্টিওটোমা মানে কি, একটু মনে করো যে অ্যাকচুয়ালি রিট্রাকশন পকেটের কারণে যেটা হয়। তো এটাতে একটা থিওরি আছে উইট ম্যাক থিওরি অফ ইনভেজিনেশন, তারপর হচ্ছে স্যাডো থিওরি অফ স্কোমাস মেটাপ্লাসিয়া। এখানে বলা হয় স্কোমাস মেটাপ্লাসিয়া বলতে যেটা বলা হয় যে ধরো আমার মিডল ইয়ার ক্যাভিটি, এখন মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে এখানে আমরা বলছি যে কিউবাইডাল এপিথেলিয়াম থাকে, সিলেটেড কলামনার এপিথেলিয়াম থাকে। তো মিডল ক্যাভিটির মধ্যে অন্য যে এপিথেলিয়ামগুলো থাকে সেগুলো দেখা যায় যে সাবএকুট বিভিন্ন ইনফেকশনের কারণে, রিপিটেড ইনফেকশনের কারণে মিডল ক্যাভিটির মধ্যে এই এপিথেলিয়ামগুলো চেঞ্জ হয়ে স্ট্রেটিফাইড স্কোমাস ক্যাটিনাইজ যে এপিথেলিয়াম সেটাতে কনভার্ট হয়ে যায়। তার মানে কি যে এই মেটাপ্লাসিয়া হয়ে গেল, এটাকে আমরা বলি স্কোমাস মেটাপ্লাসিয়া। তার মানে নর্মাল এপিথেলিয়ামগুলোই চেঞ্জ হয়ে স্টেরিফাইড স্কোমাস এপিথেলিয়াম হচ্ছে, মেটাপ্লাসিয়া হচ্ছে। এটা একটা থিওরি, স্যাডো থিওরি এটাকে আমরা বলি। যে রেউরি থিওরি, এটা বলতে কি বোঝানো হয়েছে যে এই যে ধরো মিডল এয়ার ক্যাভিটি, তো মিডল এয়ার ক্যাভিটির মধ্যে নর্মালি কিউবাইডাল বা সিলেটেড কলামনার যে এপিথেলিয়ামগুলো থাকে, তো এই এপিথেলিয়ামগুলো কি হয় যে আস্তে আস্তে এখানে বিভিন্ন লেয়ার তৈরি হয়, লেয়ার। তো লেয়ার তৈরি হলে সেটাকে তো আমরা স্ট্রেটিফাইড বলি। তো স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম কনভার্ট হইতেছে। সো টিম্পানিক মেমব্রেনে রিপিটেড ড্যামেজ হওয়ার কারণে দেখা যায় যে বেজাল ল্যামিতে ড্যামেজ হয় এবং এক্সটার্নাল লেয়ার এপিথেলিয়াম মাইগ্রেটস টু দ্য মিডল ইয়ার। আচ্ছা, এবং দেখা যায় যে মিডল ইয়ারে মাইগ্রেট করে এখানে বিভিন্ন লেয়ার তৈরি হয় এবং এখানে বেজাল সেলগুলো হাইপারপ্লাসিয়া হয়ে বিভিন্ন লেয়ার তৈরি হয়। তো এটা বলা হয় যে রিপিটেড ড্যামেজ টু টিম্পানিক মেমব্রেন, এবং আলটিমেটলি এক্সটার্নাল লেয়ার এপিথেলিয়াম মাইগ্রেট করে মিডল ইয়ারের মধ্যে আসতে পারে এবং বিভিন্ন লেয়ার তৈরি করে। সেকেন্ডারি কোলেস্টিটোমা, এটা আমরা বলছি যে পারফোরেশনের কারণে হয়। তো সেক্ষেত্রে
হ্যাবারম্যান থিওরির কথা বলা হয়। সেকেন্ডারি কোলেস্টেটোমা মানে কি? পারফোরেশনের থ্রুতে যে পারফোরেশনের ভিতর দিয়ে গিয়ে মিডিয়ালে যাচ্ছে সেটাই হ্যাবারম্যান থিওরি, ঠিক আছে? বা ট্রমা বা সার্জারি হয়ে যায় একটা, সেটার পরেও যে পারফোরেশন বা এটার পরেও ইমপ্লান্টেশন হতে পারে, সেকেন্ডারি কোলেস্টেটোমাটা হতে পারে। আচ্ছা, কনজেনিটাল কোলেস্টেটোমা যেটা আমরা বলছি যে মানে কনজেনিটালি মিডল ইয়ারের মধ্যে দেখা যায় যে স্টেডিফাইড স্কমাস যে এপিথেলিয়াম সেটা চলে গেছে। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে যে কিভাবে আমি বুঝবো যে একটা কনজেনিটাল কোলেস্টেটোমা। এটাতে আমি দেখবো টিম্পানিক মেমব্রেনে কোনো ঝামেলা নেই, এখানে কোনো রিট্রাকশন পকেট বা এখানে কোনো মানে রিট্রাকশন পকেটের মাধ্যমে প্রাইমারি কোলেস্টেটোমা হলো বা ট্রমার মানে ট্রমা বা সার্জারি বা আমরা বলতে পারি পারফোরেশনের কারণে সেকেন্ডারি কোলেস্টেটোমা হলো, এরকম কোনো কিছুই না। এখানে টিম্পানিক মেমব্রেন একেবারে নর্মাল, জাস্ট আমি টিম্পানিক মেমব্রেনের বিহাইন্ড একটা হোয়াইটিশ মাস দেখতে পারবো, একটা ফ্লেক্সের মতো। আর পার্স ফ্লাসিডা পার্সেন্স এগুলো নর্মাল থাকবে এবং কোনো অটোরিয়ার বা পারফোরেশনের কোনো হিস্ট্রিও থাকবে না, এবং অটোলজিক কোনো সার্জারিরও কোনো হিস্ট্রি নাই, ঠিক আছে, প্রিভিয়াসলি। আচ্ছা, সো এই বেসিক বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো যে এরকম একটা, এটাকে আমরা বলি লিভিংসন ক্রাইটেরিয়া। সো আলটিমেটলি জাস্ট আমরা দেখো কনজেনিটালে আমরা এরকম বাহির দিকে একটা হোয়াইট হোয়াইট একটা কন্ডিশন দেখতে পারতেছি, হোয়াইট একটা ফ্লেক্সের মতো দেখতে পারতেছি, এটা কোলেস্টিওটোমা, বাট এটা কনজেনিটাল কোলেস্টিওটোমা। বাচ্চা মানে বয়স খুবই কম, এরকম একটা কন্ডিশন এরকম হতে পারে লংগিটিউডিনাল একটা কোলেস্টিওটোমা। এটা হচ্ছে মেইনলি মনে রাখবো অ্যান্টেরিয়র সুপিরিয়র যে কোঅর্ডিনেট টিম্পানিক মেমব্রেনের, ওই রিজনে মেইনলি আমরা এরকম দেখতে পারি। এবং এটা অসিকুলার ইরোশনের চান্স কিন্তু বাড়িয়ে দেবে, কারণ কোলেস্টিওটোমা যেহেতু এরা কি কাজ করে, এরা খালি ইরোড করবে, আশেপাশের স্ট্রাকচারগুলোকে ইরোড করে, স্পেশালি বোনসগুলোকে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো কি কি ফিচার্স থাকে কোলেস্টিওটোমাতে? এয়ার ডিসচার্জ থাকবে, এটা স্ক্যান্টি থাকে বাট খুবই ফাউল স্মেলিং থাকে কারণ অস্টাইটিস হওয়ার কারণে, এবং এটা পেইনলেস থাকে। মনে রাখবা কোনিক অটাইটিস মিডিয়া, কোনিক যে সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, কোনিক অটাইটিস মিডিয়াগুলো খুবই মানে পেইনলেস থাকে, এখানে কোনো পেইন ইউজুয়ালি থাকে না। আচ্ছা, এটা আমরা জানলাম। এখন হিয়ারিং লস থাকে এবং কন্ডাক্টিং টাইপ অফ হিয়ারিং লস বা মিক্সডও থাকতে পারে, পরবর্তীতে সেন্সরি নিউরালের সাথে অ্যাড হতে পারে, বাট মেইনলি কন্ডাক্টিভের কথা আমরা বলি। এবং অসিকুলার ইরোশনের কারণে এখানে হিয়ারিং লস হয়, ঠিক আছে, কারণ আমার যে ম্যালিয়াস ইনকাস স্টেপিস এর মধ্যে ইনকাসটা বেশি ইরোড হয়, এবং যদি ধরো এই যে ম্যালিয়াস, এই যে ইনকাস, এখানে স্টেপিস আছে, তাহলে এদের মাঝে ধরো এদের মাঝে একটা এই ইনকাস বোনটা এই জায়গাটা পুরো ইরোড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফলে কি ডিসকন্টিনিউটি হয়ে গেছে, এই বোন আর এই বোনের মধ্যে কানেকশন নাই, প্লাস হচ্ছে গিয়ে এরকম হওয়ার কারণে হিয়ারিং লস হবে। এবং বিভিন্ন কমপ্লিকেশন এখানে ম্যাস্টারাইটিস, তারপর হচ্ছে ব্রেন অ্যাবসেস আর বিভিন্ন কিছু। আচ্ছা, আর প্রফিউজ নন ফাউল স্লিমিং, অনেক বেশি ডিসচার্জ থাকে, এটা হচ্ছে মিউকোজাল ভ্যারাইটি অফ কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে। ম্যানেজমেন্টে আমরা কি করবো মনে রাখবা, ডায়াগনোসিস ক্লিনিক্যাল, আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে পারি, তবে আমরা এটার এক্সটেনশন কতটুকু হয়েছে এটা বোঝার জন্য মানে এইচআর সিটি আছে, হাই রেজুলেশন সিটি স্ক্যান, এটা করা যেতে পারে, এটা একটা ইনভেস্টিগেশন হইতে পারে। আচ্ছা, প্রাইমারি ট্রিটমেন্ট মনে রাখবা। আচ্ছা, একটা কথা খুব ইম্পর্টেন্ট যে আমরা কোলেস্টিওটোমাতে অলওয়েজ মেইনস্টে ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, আমার সার্জারি করাই লাগবে, সার্জারি করাই লাগবে। এবং সার্জারি করে এখানে যে যে সকল জায়গায় আমার স্টেরিফাইড স্কোমাস এপিথেলিয়াম যেটা ক্যারাটিনাইজড, ওটা যেখানে এইভাবে বাসা বাঁধছে, কোলেস্টিওটোমা ফর্মেশন করছে, ওটা আমার কি করতে হবে, ওটা আমার ফেলে দিতেই হবে। সো এটা আমার ফার্স্ট কথা, এটা ফেলতেই হবে। এখন এগুলো সবকিছু ক্লিন করতে হবে। ধরো এগুলা করার জন্য আমরা কি করি, ম্যাস্টেরেক্টমি করতে হবে, এবং আমরা বলি যে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি, এমআরএম, ঠিক আছে, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি, এটা আমাদের করতে হয়। বিভিন্ন ধরনের ম্যাস্টেরেক্টমি আছে, কর্টিক্যাল, তারপর হচ্ছে তোমার কর্টিক্যাল ম্যাস্টেরেক্টমি আছে, তারপর হচ্ছে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি আছে, তারপর হচ্ছে রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি আছে। তো এর মধ্যে আমাদের মডিফাইডটা করতে হয়। আচ্ছা, তো এগুলো নিয়ে আমি কথা বলবো, তবে তার আগে বলে এসেছি অ্যাকচুয়ালি দেখো, এইম অফ সার্জারি কি আমার ফার্স্ট ইয়ারটাকে সেভ করতে হবে, আমার ইয়ারটা যে ওখানে সিক্রেশন আছে সেটা আমার কমে ড্রাই ইয়ার করতে হবে, ইয়ার ওখানে মানে সিক্রেশনগুলো বা এই ডিসচার্জগুলো থাকা যাবে না, এবং হেয়ারিং লস যেটা হচ্ছে সেটাকে ফিরাই দিতে হবে। ফার্স্ট পিরিয়ড হচ্ছে সেফ ইয়ার, অর্থাৎ আনসেফ থেকে সেভ করতে হবে, এই জায়গায় যে বিভিন্ন কমপ্লিকেশন ক্রিয়েট করার চান্স থাকে সেটাকে কমাইতে হবে। এবং আমরা প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনের মধ্যে এইচআর সিটি, তারপর হচ্ছে পিওরটোন অডিওমেট্রি, তারপরে অটো এন্ডোস্কোপি, এরকম বিভিন্ন টেস্ট করা যাইতে পারে, যেটা ডিজিজটা কতদূর সরাইছে সেই এক্সটেন্টগুলো দেখতে। এই ডিজিজটা যদি অনেক সরাই যাইতে পারে, এই জন্যই কিন্তু এটা লাস্টে ওমা আছে, কোলেস্টিওটোমা। আমরা জানি ক্যান্সারের একটা ফিচার হচ্ছে মেটাস্টেসিস, বাট এরা কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু এনজাইম রিলিজ করার মাধ্যমে আশেপাশের স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করে, পাশাপাশি এরা কিন্তু কোনো ক্যান্সার না, এরা হচ্ছে এমনিতেই একটা মানে একটা ডিজিজ আর কি। এবং এখানে কোনো মেডিকেল ম্যানেজমেন্টের দরকার হয় না, শুধু কমপ্লিকেশন থাকলে তখন কিছু ম্যানেজমেন্টের দরকার হইতে পারে। আচ্ছা দেখ, এখন আসলে যে ম্যাস্টার সার্জারি কিছু টাইপ নিয়ে একটু কথা বলি। লক্ষ্য করো যে আমরা ফার্স্টে কানের যে পেছনে মানে কানের পোস্ট অরিকুলার একটি ইনসিশন আমরা দিয়ে ফার্স্টে আমরা ম্যাস্টেড রিজনে ঢুকবো। তো ম্যাস্টেড ড্রিল করবো কোনখান দিয়ে, ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল, এটা আমরা আগেও বলেছি ম্যাকুইন্স ট্রায়াঙ্গেলস, আমরা বারবার এই কথাটা বলছি ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের কানের পেছনে পোস্ট অরিকুলার রিজন আমরা ইনসিশন দিই, এবং ওই ইনসিশন ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল দিয়ে আমরা ঢুকি। তো ঢোকার পরে আমরা
ম্যাস্ট্রেডের রিজনটাতে যে ডিজিজগুলো আসছে, অর্থাৎ আমরা বলছিলাম না অ্যাটিকো অ্যান্ট্রাল, তার মানে কি ম্যাস্ট্রেড অ্যান্ট্রামের ওই রিজন দিয়ে বা এয়ারসেলগুলোতে যে কন্টামিনেশন বা যে কোলেস্ট্রিটোমার যে এক্সটেন্ড করছে, সো ওই জিনিসগুলো যদি থাকে ওই জিনিসগুলো আমি ফার্স্টে রিমুভ করলাম। আচ্ছা, ওই জিনিসটা রিমুভ করলাম, এরপরে আমি আরও ভিতরে ঢুকবো। আচ্ছা, ম্যাস্ট্রেড রিজনের পরে আমি কি পাবো? আমি এক্সটার্নাল অডিটর। দেখো আমি ব্যাপারটা একটু বলি। যখন তুমি এই যে ধরো কান, তো তুমি কানের পেছন দিয়ে একটা ইনসিশন দিলা, ইনসিশন দিয়ে ঢুকলা, তো তুমি ম্যাস্ট্রেড পাবা, ম্যাস্ট্রেড পার্টটা টেম্পোরাল বোনের। সো ম্যাস্ট্রেড পার্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো তুমি সলভ করবে। এখানে কোলেস্ট্রিটোমা বা স্টেটোপেরিসকোমাস এপিথেলিয়ামের ওই জিনিসগুলো তুমি ছড়াইলা। সরানোর পরে ওটা ক্লিয়ার করার পরে তুমি যখন ভিতরে ঢুকতে যাবে তখন তোমার সামনে আসবে এক্সটার্নাল অডিটরি যে ক্যানেল। এই এক্সটার্নাল অডিটরি ক্যানেলের পোস্টেরিয়র ওয়াল, খুব ইম্পর্টেন্ট। তো এরপরে তোমার সামনে আসবে এক্সটার্নাল অডিটরি ক্যানেল পোস্টেরিয়র ওয়াল। তো এখন তুমি যে কাজটা করতে পারো, যদি ইনফেকশন অত বেশি ঝামেলাপূর্ণ না হয়, বা মানে ইনফেকশন বা কোলেস্ট্রিটোমাটা অনেক বেশি ঝামেলাপূর্ণ না, অনেক বেশি ছড়ায় নেই, তাহলে তুমি যে কাজটা করতে পারো যে তুমি ধরো একটা ফুটা করলা, এখান থেকে ফুটা করলা একটা, মানে পোস্টার বলতে একটা ফুটা করে পরবর্তীতে মিডলের একটু মানে যে ক্লিন করলা, মানে মিডলের বেশি ছড়ায় নেই, সো একটু ক্লিন করলা, পরবর্তীতে আবার চলে আসলা। তো এটা যে কন্ডিশন, এটা হচ্ছে কর্টিক্যাল টাইপের, বাট আমাদের অবজেক্টিভ যদি এখানে ভালো করে ক্লিন করা, এই জন্য আমরা যে কাজটা করি, আমরা পোস্টিরিয়র ওয়ালটাকেও কেটে ফেলি, অর্থাৎ পোস্টিরিয়র ওয়াল অফ আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানাল এটাকেও সরাই ফেলবো। তার মানে আমরা কি করলাম, আমরা ফার্স্টে ম্যাস্ট্রেড রিজনটা ক্লিন করলাম এবং পরবর্তীতে পোস্টিরিয়র ওয়াল অফ এক্সটার্নাল অডিটরি ক্যানাল এটাকেও আমরা পুরো কেটে ফেললাম। কেটে ফেলে পরবর্তীতে আমরা, অর্থাৎ দাঁড়াইলো যেটা যে ম্যাস্ট্রেড, ধরো এই যে ম্যাস্ট্রেড রিজন, এখন ম্যাস্ট্রেড রিজন আমি ক্লিন করছি, এরপরে মাঝ হচ্ছে এই জায়গায় পোস্টিরিয়র ওয়াল অফ এক্সটার্নাল অডিটরি ক্যানাল। তো এই পোস্টিরিয়র ওয়াল অফ এক্সটার্নাল অডিটরি ক্যানাল, আর এখান দিয়ে হচ্ছে আমাদের মিডল ইয়ার, এখান দিয়ে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি। এখন আমি ম্যাস্ট্রেড রিজনটাতে ঢুকলাম পোস্ট অরিকুলার ইনসিশন দিয়ে, এখানে ক্লিন করলাম। এখন মাঝে এই জিনিসটা আছে, এই জিনিসটা একটা বেরিয়ার, আমি কি করলাম, এই জিনিসটাকে সরাই দিছি, এই জিনিসটাকে অর্থাৎ টিয়া কালারের জিনিসটাকে সরাই দিছি। এতে করে আমার যেটা হয়েছে, মিডল ইয়ারের সাথে ম্যাস্ট্রেড রিজনটা একেবারে কানেক্টেড হয়ে গেছে, ফলে খুব সহজেই আমি ম্যাস্ট্রেড রিজন থেকে মিডল ইয়ারে অ্যাক্সেস করতে পারবো এবং মিডল ইয়ারের মধ্যে যে সকল জায়গায় এই যে ঝামেলা আছে, কোলেস্ট্রেটম আছে, সেটাকে আমি রিমুভ করতে পারবো। সো এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমি কি বলি, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি। এবং এই কথাটা এখানে একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো দেখো যদি লিমিটেড ডিজিজ থাকে তাহলে আমরা পোস্টিরিয়র ওয়ালটা একটা ওপেনিং করে তারপরে ফেশিয়াল ডিজিজ দিয়ে ঢুকে আমরা করতে পারি, এটাকে বলে ইনট্যাক্ট ক্যানেল ওয়াল সার্জারি। হ্যাঁ, ইনট্যাক্ট ক্যানেল ওয়াল সার্জারি। আচ্ছা, এটা গেল। আর ইনট্যাক্ট ক্যানেল ওয়াল যে সার্জারি, সেটার সাথে মেইনলি যেটা করা হয় যে ইনট্যাক্ট ক্যানেল ওয়াল যদি আমরা করি তাহলে আমরা সেটার সাথে কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ নেই যে টিম্পানোপ্লাস্টি, অর্থাৎ আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে ঢুকে আবার পরবর্তীতে আমরা দেখা যায় যে রিপেয়ার করে দিয়ে আসি, মানে কানের মধ্যে যে স্ট্রাকচারগুলো আমার কাটা লাগছে ওই জায়গাগুলো বিভিন্ন রিপেয়ার করার ট্রাই করি আবার। তো সেটাকে এই জন্য এটাকে বলি আমি কম্বাইন্ড অ্যাপ্রোচ টিম্পানোপ্লাস্টি। আচ্ছা, এটা আমরা দেখলাম। তো দেখো এখানে ওই জিনিসটা দেখো, সেই যে ম্যাস্ট্রেড রিজন, এবং এখানে হচ্ছে পোস্টিরিয়র ওয়াল অফ এক্সটার্নাল অডিটরি ক্যানাল, আর এখানে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি। ওকে, সো এভাবে আমরা করতে পারি। ক্যানেল ওয়াল ডাউন যেটা, এটা মানে রেডিক্যাল ম্যাস্টুরেশন, মানে একেবারে সিভিয়ার টাইপের সার্জারি। দেখো ক্যানেল ওয়াল ডাউন যেটা, এটার মধ্যে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিও পড়ে, তা বাদে আমাদের রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিও পড়ে, ঠিক আছে, ক্যানেল ওয়াল ডাউন মানে। আর ইনট্যাক্ট ক্যানেল ওয়াল সার্জারি মানে কর্টিক্যাল ম্যাস্টেরেক্টমি, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি লিমিটেড ডিজিজ থাকে তাহলে এটা করা যেতে পারে লিমিটেড ডিজিজের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, আর তা বাদে আমরা এক্সটেন্সিভ ডিজিজ থাকলে আমরা কমপ্লিট যে ওয়ালটা আছে ওইটা বাদ দিয়ে দিতে হবে, ওইটা ফেলে দিতে হবে, তারপরে আমি হচ্ছে ক্যানেলের মধ্যে ঢুকে আমি পুরো ক্লিন করে নিয়ে আসবো। আচ্ছা, ওকে ফাইন। আর আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেলে কেন ঢুকবো এই কম্বাইন্ড অ্যাপ্রোচে, কারণ রিপেয়ার করবো আমি অসিকুলার যে চিন্তা ওইটা রিপেয়ার করে দিয়ে আসবো এই জন্য। হ্যাঁ, ওকে, এখন একটা কথা আমি বলি যে বলতে পারো যে ভাইয়া ম্যাস্ট্রেড মানে পোস্ট অরিকুলার যে রিজন, ওই পোস্ট অরিকুলার রিজনে আমি ইনসিশন দিলাম, দিয়ে হচ্ছে আমি ভিতরে ঢুকলাম, ঠিক আছে। তো আমি এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে ঢুকেই তো আমি মিডল ইয়ার ক্লিন করলে হইতো, তো এখান থেকে আমি ঢুকলাম, কারণ হচ্ছে যে আমি যদি এই যে ম্যাস্ট্রেড রিজনটা, এই রিজন দিয়ে যদি আমি ঢুকি তাহলে সাইনাস টিম্পেনি নামে একটা জায়গা আছে, সাইনাস টিম্পেনি, এই রিজনটাতে কোলেস্টিওটোমা লুকাই থাকতে পারে, ঠিক আছে, কানের মধ্যে। তাহলে সাইনাস টিম্পেনি যে রিজনটা, এটা হচ্ছে পিরামিডিয়াল যে প্রসেস থাকে আমরা মিডল ইয়ারে, এটা আমরা পড়ে আসছি। সো ওইটার নিচে থাকে, তো এই নিচে কোলেস্টিওটোমা লুকাই থাকতে পারে। সো ওই জিনিসটা আমাদের চোখে কিন্তু পড়বে না, এই জন্য আমাদের অবশ্যই পোস্টেরিকুলার ইনসিশন দিয়ে ম্যাস্টোরিয়াল রিজন দিয়ে এক্সেস করতে হবে শুরুতে। তারপরে আমার যদি মানে
এরকম রিপেয়ার করা লাগে, স্পেশালি এটা হচ্ছে লিমিটেড যখন ডিজিজ স্প্রেড হয়, বা যদি সিভিয়ার হয়ে যায় স্প্রেড, তাহলে কিন্তু আমার এইগুলো করে লাভ নেই, তাহলে আমার পুরো রেডিক্যাল ম্যাস্টেক্টমি কাজ সব কিছু ফেলে দিতে হবে মিডল এরিয়াগুলোর মধ্যে। আচ্ছা, সাইনাস টিম্পেন একটা হিডেন এরিয়া মিডল এরিয়ার, যেটাতে হচ্ছে রেসিডুয়াল কোলেস্টেটোমা বা কোলেস্টেটোমা থেকে যেতে পারে। আচ্ছা, এরকম কয়েকটা কথা আমি বললাম। এবং ক্যানেল ওয়াল ডাউন আমরা সব কিছু ভেঙে ফেলবো। এবং এই যে আসলে ক্যানেল ওয়াল ডাউন বা এই যে যখন আমরা এই সার্জারিগুলো করি, তখন তারপরে আমরা কানের ছিদ্রটাকে একটু বড় করে দিই, যাতে বড় করে দিই, এটাকে আমরা বলি হচ্ছে মিওটোপ্লাস্টি। তো মিওটোপ্লাস্টি করা লাগতে পারে, যাতে পরবর্তীতে মিডল এয়ারটাকে সুন্দর করে ইন্সপেকশন করা যায়। ওকে, আচ্ছা, তাহলে রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি আর মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমির মধ্যে ডিফারেন্সের জায়গাটা একটু যদি বলি, যে দেখো আমাদের রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিতে আমরা ম্যাস্টোড এয়ার সেল রিমুভ করে দিই, পোস্টেরিয়র ওয়াল অফ এক্সটার্নাল আর্টারি ক্যানাল এটাও রিমুভ করে দিই, দুইটার ক্ষেত্রে। এই দুইটা কিন্তু ক্যানেল ওয়াল ডাউন সার্জারি, ঠিক আছে, দুইটা ক্যানেল ওয়াল ডাউন সার্জারি। আর যেটা কর্টিক্যাল ম্যাস্টেরেক্টমি সেটা তো আমরা বলছি যে ওইটা হচ্ছে ক্যানেল ওয়াল ডাউন না, ক্যানেল ওয়াল আপ, রাইট, বা ইনট্যাক্ট ক্যানেল ওয়াল সার্জারি, সরি, ইনট্যাক্ট ক্যানেল ওয়াল সার্জারি। আচ্ছা, এরপরে আসো যে আর মিডল ইয়ারের স্ট্রাকচারের মধ্যে এখানে আমরা স্টেপিসের ফুড প্লেটটাকে বাকি সব ফেলে দিই, রেডিকালটা বেশি সিভিয়ার। আর এখানে হেলদি মিউকোসা, তারপরে টিম্পেনিক মেমব্রেন, অসিকল, এগুলো প্রিজার্ভ রাখি, এগুলো ফেলে দেই না মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিতে মিডল ইয়ারের মধ্যে। আর এখানে ইউস্ট্রিশন টিউবটা আমরা ক্লোজ করে দিই মানে রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিতে, যাতে পরবর্তীতে আর কোনো মানে প্রবলেম না হয়, মানে এই জন্য আর কি। আর এখানে ইউস্ট্রিশন টিউব ক্লোজ করা লাগে না। এখানে আমরা পরবর্তীতে আর রিকনস্ট্রাকশন করি না মিডল ইয়ারে, বা টিম্পানোপ্লাস্টি করি না, বাট মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিতে আমরা করতে পারি যদি অনেক ডেড ইয়ার হয়ে যায়, একেবারে সিভিয়ার কন্ডিশনগুলোতে, কার্সিনোমা অফ মিডল ইয়ার বা ডিজিজ লেফট বিহাইন্ড, ডিজিজ রয়ে গেছে, এই সকল কন্ডিশনে রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি করে দেওয়া যেতে পারে। আর যদি স্কোয়ামাস অটাইটিস মিডিয়া উইথ আর উইদাউট কমপ্লিকেশনস থাকে, এটা করা যেতে পারে। হয়, এবার এখন ফুড প্লেট অফ স্টেপিস, এটা যদি আমরা রিমুভ কেন করবো না, রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি সব থেকে সিভিয়ার, বাট তারপরে সেখানে কেন ফুড প্লেট অফ স্টেপিস রিমুভ করবো না, কারণ এটা যদি রিমুভ করি তাহলে ফিস্টুলা ফর্মেশন হতে পারে, ল্যাবিনডাইটিস হতে পারে, টেডিয়ার হয়ে যেতে পারে। সেটা রিস্ক কমাইতে আমরা এই জিনিসটা ফুড প্লেট অফ স্টেপিস আমরা রিমুভ কিন্তু করি না। এই কথাগুলো এখানে জাস্ট আমরা একটু মাথায় কিন্তু রাখতে পারি। আচ্ছা, আর ইনট্যাক্ট ক্যানেল ওয়াল আর ক্যানেল ওয়াল ডাউন সার্জারির মধ্যে ডিফারেন্সের কথা এখানে বলা হয়েছে, যে লিমিটেড ডিজিজ থাকে ইনট্যাক্ট ক্যানেল ওয়াল করতে পারি, এখানে পোস্টিরিয়র যে ওয়ালটা থাকে এক্সটার্নাল আর্টারি ক্যানেলে সেটা রয়ে যায়। এখানে দেখা যায় যে আমরা সার্জারির টাইমে ভিজুয়ালাইজেশন ভালো মানে করতে পারি না, যেহেতু আমরা কি করি, আমরা পোস্টেরিয়র ওয়ালটা পুরো ফেলি না, সো ভালো করে ভিজুয়ালাইজেশন করতে পারি না, কটা টিম্পানি নার্ভ এখানে এফেক্টেড হয় না, বাট এখানে হয়। এই জন্য দেখা যায় টেস্ট সেন্সেশন মানে এক সাইডের টাঙে কম পাওয়া যেতে পারে। আচ্ছা, হিলিং এখানে বেটার হয়, যেহেতু মাইনর সার্জারি, বাট এখানে ওরকম ভালো হিলিং হবে না। এবং ওয়াটার এন্ট্রি এখানে অ্যাভয়েড করতে হবে, এখানে মানে এখানে ওয়াটার এন্ট্রি অ্যাভয়েড করার কোনো বিষয় না, বাট এখানে করতে হবে রেডিক্যাল ম্যাস্টেরেক্টমিতে বা ক্যানেল ওয়াল ডাউন সার্জারিগুলোতে। আচ্ছা, এবং এখানে ক্যাভিটি ক্লিনিং প্রবলেমস থাকতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে কিন্তু যাদের হচ্ছে ফলো আপ প্রবলেমেটিক তাদের ক্ষেত্রে, এবং এক্সটেন্সিভ ডিজিজ যাদের, এবং একটা ফাংশনাল ইয়ার আছে যাদের, এই সকল ক্ষেত্রে আমরা ক্যানেল ওয়াল ডাউন সার্জারি কিন্তু করতে পারি। এবং এই জিনিসটা আমরা একটু জানলাম। এরপর আসলে মিয়াটোপ্লাস্টি বা মিয়াটাসটা বড় করে দেওয়া, এটা ওয়াইড করে দেওয়া লাগতে পারে ক্যানেল ওয়াল ডাউন বা কর্টিক্যাল মানে সরি মানে যেটা হচ্ছে রেডিক্যাল বা মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি এই সকল ক্ষেত্রে। এবং হেয়ারিং রিহ্যাবিলিটেশন বা হিয়ারিং এইড সেটা এখানে পসিবল হয়ে ওঠে না, বাট এখানে পসিবল মানে কর্টিক্যাল ম্যাস্টেরেক্টমি বা ক্যানেল ওয়াল ইনটেক ক্যানেল ওয়াল সার্জারি। আচ্ছা, দেখো এখানে ইনস্ট্রুমেন্ট কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেলফ রিটেইনিং হেমোস্ট্যাটিক ম্যাস্টেট রিট্রাক্টর, এটা ইউজ করা হয়। অটো এন্ডোস্কোপ ইউজ করা যায়। এবং এখানে কিছু বার ইউজ করা হয়, বার দেখো এখানে কাটিং বার আছে একটা, এটা শার্প, আর এটা ডায়মন্ড বার, এটা ব্লান্ট। ডায়মন্ড বার যেটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্রাকচার যে সকল জায়গা আছে ভিতরের দিকে, সেই সকল জায়গাগুলো এক্সেস করার জন্য ডায়মন্ড বারটা ইউজ করা হয়। আর বিগার সাইজ বার বেশি সেফার থাকে, হ্যাঁ, যেগুলোর সাইজ বিগার সেগুলো বেশি সেফার, এই কথাটা একটু মাথায় রাখতে পারো। ওকে, এবং এটার পাশাপাশি আমরা যখন এটা ইউজ করবো, সাথে সাথে আমরা ইরিগেশনও করে ফেলি, কিন্তু ইরিগেশন করি ওই জায়গাটা ধুয়ে ফেলি। আচ্ছা, ওকে, সো এই যে প্রসিডিওরগুলো এখানে দেখানো হয়েছে। এবং আমরা পোস্টোরাল অ্যাপ্রোচে যে করি, এখানে যে ইনসিশনটা তো হয় সেটাকে বলা হয় ওয়াইল্ডস ইনসিশন, খুব ইম্পর্টেন্ট। সো এই যে দেখো কানের পেছনে যে ইনসিশন দেওয়া হচ্ছে এটাকে বলা হয় ওয়াইল্ডস ইনসিশন, এখানে নামটা জেনে রাখতে পারো, ওয়াইল্ডস ইনসিশন। হাউএভার, এবং ক্যানেল ওয়াল রিকনস্ট্রাকশন, ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি, এটা যদি কখনো করা লাগে এটার জন্য বোন কার্টিলেজ দিয়ে আমরা করতে পারি।
আচ্ছা, এরপরে আসো যে এখানে মিউকোজাল এবং স্কোমাস অরিফিস মিটের ডিফারেন্সগুলো দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমরা যখন মিউকোজাল ভাইটিটা পড়বো তখন আমরা ডিফারেন্সটা করতে পারবো, বাট আমরা একটা ডিফারেন্স তো বুঝতে পারছি, যেখানে সিক্রেশনটা ইয়ার ডিসচার্জটা প্রফিস হবে, কোনো ফাউল স্মেল থাকবে না মিউকোজাল ভাইটিতে। বাট এখানে খুবই কম স্মেল, মানে খুবই কম ডিসচার্জ হবে, বাট ফাউল স্মেলিং কিন্তু ডিসচার্জটা হবে। ওকে ফাইন। এখন আমরা একটু কুইকার রিভিউ করে যাবো সবকিছু। এতক্ষণ আমরা তো যেহেতু পড়েই ফেলছি। আচ্ছা, কোলেস্টেটম। আচ্ছা, কোলেস্টেটমের স্ট্রাকচারটা দেখি। দেখো, কোলেস্টেটম মানে একটা ব্যাগ, ব্যাগ টাইপের, একটা সিস্টিক ব্যাগ, যেটার মধ্যে একেবারে ভিতরে থাকে হচ্ছে ক্যারাটিন মাস, এবং এটাকে সারাউন্ড করে এই যে স্ট্রাকচার, এটাকে বলতেছি আমরা যে ম্যাট্রিক্স অফ স্টেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, ম্যাট্রিক্স। এবং তা বাদে এই বাহির দিকে ফাইব্রাস একটা স্ট্রোমা থাকে, আর একেবারে বাহিরে এখানে থাকে বোন। সো আলটিমেটলি এই বোনগুলোকে এরা ইরোড করতে পারে এই স্ট্রাকচার, ভিতরের কন্টেন্টসগুলো। তার মানে ভিতরে থাকলো ক্রাটিন, তারকে সাউন্ড করে রাখা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার বাইরে থাকে ফাইব্রাস্টোমা, এবং একেবারে বাইরে বোন। এই যে দেখো কোলেস্টেটম। ওকে, হোয়াইটিশ কালার থাকে, এবং এটা পার্লি হোয়াইট কালারের হয় আমরা বলি। আচ্ছা, এখানে অনেকগুলা কথা লেখা আছে, অনেকগুলা হুইটম্যান থিওরির কথা বলা আছে। আচ্ছা, ডিউরিস থিওরির কথা বলা আছে। কোনিক পারসিস্টেন্ট নেগেটিভ প্রেশার থাকলে সেখানে হাইপারপ্লাসিয়া অফ বেজাল সেলস হয়, এবং তার মাধ্যমে এটা হয়। কনজেনিটাল কোলেস 6 থেকে 10 বছর যায় তাদের ক্ষেত্রে বেশি এফেক্ট করে। এবং এখানে একটা কথা আছে যে কনজেনিটাল যে কোলেস্টেটোমা সেটা মেনলি মিডল ইয়ার পেট্রাস অ্যাপেক্স, মানে পেট্রাস পার্টের অফ টেম্পোরাল বোনের যে অ্যাপেক্স সেই জায়গাটা, এবং হচ্ছে আমরা বলি যে সেরিবেলোপন্টাইল অ্যাঙ্গেল। তাহলে কি বললাম? মিডল ইয়ার পেট্রাস পার্ট অফ, মানে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের অ্যাপেক্স এবং সেরিবেলোপন্টাইল অ্যাঙ্গেল, এই সকল জায়গায় মেনলি কনজেনিটাল যে কোলেস্টেটোমা সেটা এফেক্ট করে, এবং টিম্পানিক মেমব্রেন ইনট্যাক্ট থাকে। এবং কোলেস্টেটোমা একটা হোয়াইট পার্লি মাসের মতো দেখা যায় টিম্পানিক মেমব্রেন দিয়ে। আর এটা যে কোনো এজে এফেক্ট করতে পারে আমাদের, যেটা হচ্ছে অ্যাকুয়ার্ড, এবং সেটা এনি সাইটে হইতে পারে, কোনো এই যে এরকম 3টা ফিক্স সাইট কিন্তু নাই। এবং এটা এই প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে। আচ্ছা, সো লিভিসন ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করছি, লিভিসন ক্রাইটেরিয়া। এবং কোলেস্টেটোমা হেয়ারার নামে একটা টার্ম আছে, সেটা নিয়ে আমি একটু বলি। যে এটা বলতে বোঝায় যে একটা পার্সন, সে কোলেস্টেটোমা যখন আসে তার কানের মধ্যে সে ভালো শোনে, তার হিয়ারিং লস মানে অতটা আছে, বাট অতটা সে বুঝতে পারে না। বাট যখন তার সার্জারি করে কোলেস্টেটোমা রিমুভ করা হলো, তখন হচ্ছে সে কানে কিছু শোনে না। সো সে বলে যে আমি হচ্ছে যখন সার্জারি করি, সার্জারি করার পরে আমি কানের রোগ শুনি না। তার মানে আপনি আমার কি করলেন? সার্জারি করে দিলেন কেন? ঠিক আছে, এরকম একটা বিষয়। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে তখন ডক্টরের কথাটা হওয়া উচিত যে আপনার সেফ ইয়ার করার জন্যই কিন্তু আমি সার্জারিটা করছি। সো আপনারকে বাঁচানো আমার মেইন অবজেক্টিভ, যাতে কানে কমপ্লিকেশন না হয়, এটা মেইন অবজেক্টিভ আমার। কিন্তু হিয়ারিং, তারপরে ডিসচার্জ, এগুলো তো আছেই, বাট তা বাদে যাতে কমপ্লিকেশনগুলো না হয়, এটা তো মেইন একটা অবজেক্টিভ। বাট পেশেন্ট এই কোলেস্টেটোমা হেয়ারার একটা কন্ডিশন, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম হইতে পারে। ঠিক আছে, যাদের ক্ষেত্রে দেখা গেছে যে লং প্রসেস অফ ইনকাসে ইরোশন হয়ে যাওয়ার কারণে কন্ট্রাক্টিং হিয়ারিং লস হয়ে গেছে, অর্থাৎ ধরো এই ইনকাস স্টেপিস এদের মাঝে একটা ডিসকন্টিনিউটি হয়ে গেছে ইরোশনের কারণে, বা প্রি অপারেটিভলি তারা মাইল্ডার হিয়ারিং লস ছিল, বাট পোস্ট অপারেটিভলি মোর হিয়ারিং লস, কারণ জয়েন্ট ডিসকন্টিনিউটি হয়ে গেছে। কারণ যেহেতু ধরো এই যে হচ্ছে ইনকাস, এই যে স্টেপিস এদের মাঝে একটা কোলেস্টেটোমা ছিল, এই জায়গাটা ইরোড হয়ে গেছে, ফলে সে যেহেতু ডিসকন্টিনিউটি হয়ে গেছে, সে শুনবে কম। তো এরকম একটা বিষয় আর কি। তো পরবর্তীতে টিম্পেনোপ্লাস্টি করে এটা হয়তো বা ঠিক করা যাইতে পারে আর কি। হাউএভার, এখন আসলে যে রাউন্ড উইন্ডো শিল্ডিং ইফেক্ট নামে একটা কথা আছে। এটা মানে হচ্ছে পেশেন্ট হেয়ার্স বেটার উইথ ডিসচার্জ কম্পেয়ার টু ড্রাই। অর্থাৎ আমি যখন অপারেশন করে ধরো ড্রাই ইয়ার করলাম, তখন দেখা যায় পেশেন্ট ভালো শোনে না। সে যখন ডিসচার্জ বেরোয় তখন, বা ডিসচার্জ ছিল কানের মধ্যে, তখনই সে ভালো শুনতো। ঠিক আছে, তো ড্রাই ইয়ারে যেটা হয় যে সাউন্ড ওয়েভ স্ট্রাইকস ওভার উইন্ডো। ঠিক আছে, মানে বিষয়টা এরকম যে দেখো এই যে টিম্পানিক মেমব্রেন, এই যে মিডল এয়ার ক্যাভিটি, তো এই পার্সেন্টটার ধরো টিম্পানিক মেমব্রেন এখানে একটা পারফোরেশন আছে। সো পারফোরেশন থাকার কারণে দেখা যায় যে একটা পারফোরেশন থাকলো। তাহলে আমরা শুরুতে বলে আসি যে ড্রাই এয়ার যদি থাকে তাহলে সাউন্ড ওয়েভ কী করে? ওভাল উইন্ডোকে হিট করে, এবং রাউন্ড উইন্ডো সিমালটেনিয়াসলি হিট করে, এবং নো ফেস রিয়াকশন। অর্থাৎ বিষয়টা এরকম যে যখন ড্রাই এয়ার আমরা করি তখন দেখা যায় এই জায়গায় ধরো একটা কী আছে? ওভাল উইন্ডো, আর এখানে ধরো রাউন্ড উইন্ডো। তো দেখা যায় যে এই জায়গায় যেই সাথে হিট করে, এই জায়গায় সেই সাথে হিট করে, মানে সাউন্ডটা। বাট নর্মালি যেটা হওয়ার কথা যে ফার্স্টে ধরো রাউন্ড উইন্ডোতে গেল, রাউন্ড উইন্ডোতে যাওয়ার পরে পরবর্তীতে লাস্টে হচ্ছে একটা ফেজ ডিফারেন্স থাকার পরে পরবর্তীতে এটা ওভাল উইন্ডোতে শিফট করে। তো একটা গ্যাপ থাকে, একটা টাইম গ্যাপ থাকে, দুইটাতে একসাথে না। তো পরবর্তীতে দেখা যায় যে ড্রাই এয়ারে দেখা যায় যখন আমরা ড্রাই এয়ার করি তখন দুইটা উইন্ডোতেই একসাথে হিট করে। এই জন্য এই ক্ষেত্রটাতে দেখা যায় যে ড্রাই এয়ারে পার্সেন্টটা কম শোনে, অপরদিকে এয়ার ডিসচার্জ থাকলে তখন কিন্তু সে একই ভালো শোনে। সো এটাকে আমরা বলি রাউন্ড উইন্ডো শিল্ডিং এফেক্ট। এই কথাটা একটু জাস্ট জেনে রাখতে পারো।
এবং মোস্ট কমন এটা কোলেস্টিওটোমাতে হইতে পারে। আর মোস্ট কমন সাইট অফ অরিজিন কি প্রুস্যাক স্পেস। প্রুস্যাক স্পেস মানে হচ্ছে পার্স ফ্লাসিডা আর নেক অফ ম্যালিয়াস, এদের মাঝের জায়গাটা, এই যে এই জায়গাটা নেক অফ ম্যালিয়াস, এই যে আর এই যে হচ্ছে আমাদের পার্স ফ্লাসিডা, এদের মাঝের জায়গাটা হচ্ছে প্রুস্যাক স্পেস। প্রুস্যাক স্পেস বা প্রুস্যাক স্পেস বলা হয়। সাইনাস টিম্পানিতে সব থেকে বেশি আমরা বলি লুকাই থাকতে পারে বা রেসিডুয়াল থাকতে পারে, রয়ে যাইতে পারে আমাদের কি কোলেস্টিওটোমা। আচ্ছা, লেন্টিকুলার প্রসেস অফ ইনকাস, মানে ইনকাসে আমরা বলছি সব থেকে বেশি, ইনকাস বোনটাতে সব থেকে বেশি ইরোশন করতে পারে কোলেস্টিওটোমা, স্পেশালি লেন্টিকুলার প্রসেস, এই নিচের পার্টটা ইনকাসের। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এরা তো আশেপাশের বিভিন্ন স্ট্রাকচারে সরাই যায়, স্পেশালি ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, এই জায়গায় অনেক বেশি সরাইতে পারে, ঠিক আছে, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল দিয়ে। বাকি কথাগুলো আমরা বলছি, এবং অটোস্কোপি, তারপরে এক্সামিনেশন আন্ডার মাইক্রোস্কোপ, তারপরে ইনভেস্টিগেশন অপশন সিটি স্ক্যান বা এসআরসিটি, যেটা কন্ট্যাক্টিভ হিয়ারিং লসের জন্য পিওরটোনোডিওমেট্রি করা যেতে পারে। বাট এটা আমরা মানে কি বলি, অটোস্কোপি করলে আমরা হোয়াইট পার্লি কালার বা পার্লি হোয়াইট কালারের একটা মানে ফ্লেক্স দেখতে পাবো, আমরা বলি কোলেস্টিওটোমা ফ্লেক্স। তো এই যে হোয়াইটিশ একটা ফ্লেক্স দেখছো, এই যেখানে দেখা যাচ্ছে। ওকে, তো সার্জারি মেইনসটা হচ্ছে এবং মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকুট এক্সাজারবেশন যদি হয় মাঝে মধ্যে, তখন তো যেতে পারে। তো ম্যাস্টেরেক্টমির ক্ষেত্রে আমরা বলি যে উইলিয়াম ওয়াইল্ডস ইনসিশন, এটা পোস্টরাল ইনসিশন, যেটা স্কিন এক্সপোজার, স্কিন সাবকিউটেন্স এক্সপোজারের জন্য করা হয়, ওয়াইল্ডস ইনসিশন কি, উইলিয়ামস ওয়াইল্ডস ইনসিশন। আর ম্যাকুইন ট্রায়াঙ্গেল, যেটা এটা দিয়ে আমরা হচ্ছে ঢুকবো, ঢোকার পরে ক্যানেল ওয়াল প্রসিজার, যেটা বা কর্টিক্যাল ম্যাস্টেরেক্টমি যেটাকে আমরা বলি, বা ইনটেক্ট ক্যানেল ওয়াল সার্জারি। এটাতে আমরা সব ম্যাস্টেরিয়ালসগুলো ক্লিন করবো, পোস্টের ক্যানেল ওয়ালটাকে ফেলে দিব না, এবং এটাতে রুটিন ক্লিনিংয়ের দরকার হয় না, এটাতে রিকারেন্স এবং রেসিডুয়াল কোলেস্টিটোমা থাকার চান্স বেশি, এজন্য তো এটা আমরা করি না, আমরা মেইনলি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি করে দিই। হাউএভার, এবং এটাতে সেকেন্ড লুক সার্জারি, মানে সেকেন্ড লুক একটা সার্জারির দরকার হতে পারে 6 মাস পরে, এবং এখানে পেশেন্ট সুইমিং করতে পারবে, সমস্যা নেই, কানের মধ্যে পানি ঢুকলে সমস্যা নেই, এবং হেয়ার এইট ইউজ করা এখানে সহজ, এরকম বেশ কিছু কথা আছে। বাট ক্যানেল ওয়াল ডাউন যে প্রসিজার, বা যেখানে আমরা বলি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি বা রেডিক্যাল ম্যাস্টেরেক্টমি, এই সকল ক্ষেত্রে পোস্টার ক্যানেল ওয়ালটা রিমুভ করা হয় এবং একটা সিঙ্গেল ক্যাভিটি তৈরি করা হয়, যেখানে এক্সটার্নাল অডিটরি ক্যানেল এর পোস্টার ওয়ালটা পুরো ফেলে দেওয়া হয়েছে, এবং এটা ইম্পর্টেন্ট কথা, এবং এক্সটার্নাল অডিটরি ক্যানেল মিডল এর ম্যাস্টোয়েড একটা সিঙ্গেল ক্যাভিটি হয়ে যায়। এবং ডক্টরের উপর একটু ডিপেন্ডেন্স লাগবে ম্যাস্টোয়েড এয়ার ক্যাভিটিটা ক্লিন করতে, একটা বছরে 1 থেকে 2 বার, এবং রিকারেন্সের রেট খুবই কম থাকে, জন্য এটা ভালো। এবং এখানে দেখা যায় যে সেকেন্ড লুক সার্জারি দরকার হয় না, সুইমিং এর ক্ষেত্রে একটু করা যাবে না, কারণ ইনফেকশন হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা একটা মিয়াটোপ্লাস্টি করে দিই, এক্সটার্নাল মানে কানের যে ফুচাটা সেটা বড় করে দিই একটু। আচ্ছা, এবং হেয়ারিং এইড করতে একটু ডিফিকাল্টি ফেস করতে হবে, কারণ লার্জ একটা মিয়াটাস থাকে, এই জন্য এই জিনিসটা আমি একটু মাথায় রাখবো। ওকে, এখন আসো যে আমরা একটু গাইডটা রিভিউ করি। দেখো, এটা আমরা হেটিপ্যান্টাল ডিজিজ, বা এটাকে কোলেস্টিওটোসিস, বা এটাকে এপিডার্মোসিস বা ক্যারাটোসিস অফ মিডল ইয়ার, বা নন ম্যালিগন্যান্ট অফ ডিস্ট্রাকটিভ ইয়ার ডিজিজ, বা হচ্ছে এটাকে কোলেস্টিওটোমাও বলা হয়। এবং কোলেস্টিওটোমা যেটা, এটা কি জিনিস, সেটা হচ্ছে স্কিন ইন দ্য রং প্লেস, আমরা বলে আসছি এই কথাগুলো। এবং ওমা কেন বলছি, কারণ এরা অনেক ছড়াইতে পারে। এবং এর একটা স্যাক অর পকেট ইন দ্য মিডল ইয়ার ক্লেফট লাইন বাই ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এরা ডিসকোয়ামাটেড কনসেন্ট্রেটেড শীট অফ ক্যারাটিন কিন্তু কন্টেইন করে রাখে। কনজেনিটাল হতে পারে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, এবং বিভিন্ন থিওরির কথা এখানে বলা হয়েছে। আর প্যাথোজেনেসিস কীভাবে হতে পারে আমরা এগুলো নিয়ে কথা বলছি। ডেঞ্জারাস টাইপ অফ কসম কোনটা, কসম হচ্ছে টিম্প্যানোম্যাস্টয়েড, এটা হচ্ছে অ্যাটিপ্যান্টাল, এটাকে টিম্প্যানোম্যাস্টয়েডও বলা হয়। টিম্প্যানো মানে অ্যাকচুয়ালি টিম্প্যানো বলতে বোঝা যাচ্ছে টিম্প্যানিক ক্যাভিটি বা মিডল ইয়ার ক্যাভিটির সাথে ম্যাস্টয়েড বলতে অ্যান্ট্রাম যে রিজনে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম বা ম্যাস্টয়েড পার্টের মধ্যে যে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম এয়ার সেল থাকে, ওইটাকে বোঝানো হচ্ছে। টিম্প্যানো ম্যাস্টয়েড ব্যাটিভ্যান্টাল, যেটাই সব থেকে ডেঞ্জারাস, কারণ এরা এরা কি করতে পারে, এরা বিভিন্ন জায়গায় সরাইতে পারে, এবং এরা ইরোড করতে পারে, ইরোডিং একটা ক্যাপাসিটি থাকে, ব্রেনের সাথে ক্লোজ প্রক্সিমিটি থাকে, ব্রেন অ্যাক্সেস করতে পারে, এবং এক্সট্রাকেনাল ইন্টারকেনাল দুই ধরনের কমপ্লিকেশন এরা করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট কীভাবে করবো। ফার্স্টে এয়ার ডিসচার্জ, হিয়ারিং লস, ব্লিডিং, এবং ভার্টিগো হইতে পারে যদি ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলকে এফেক্ট করে, আরও অনেক কিছু হইতে পারে। ডায়াগনোসিস কীভাবে করবো, আর ট্রেনিং ফর টেস্টেড ডিএনএ নেগেটিভ হবে, ওয়েবার টেস্ট ল্যাটারাল ডিজিজ হবে, যেহেতু কন্ট্যাক্টিং টাইপ অফ হিয়ারিং লস। পিওরটোনোরিওমেট্রিতে কী হবে সেগুলো তোমরা জানো। আমরা মাইক্রোস্কোপের আন্ডারে এক্সামিনেশন করতে পারি, সিটি স্ক্যান করা যেতে পারে টেম্পোরাল বোনের ওই জায়গায়। তো ক্যানেল ওয়াল ডাউন প্রসিজার আছে, ক্যানেল ওয়াল আপ, বা যেটাকে আমরা ইনটেক্ট ক্যানেল ওয়াল প্রসিজার বলি, এগুলো। এবং এই ক্ষেত্রে কম্বাইন্ড অ্যাপ্রোচ অবলম্বন করা হয়, কারণ আমরা টিম্প্যানোপ্লাস্টি করে কানটাকে আবার ঠিক করার ট্রাই করি, টিম্প্যানোপ্লাস্টি, হ্যাঁ, এটাকে রিকনস্ট্রাকটিভ সার্জারি বলতেছি। কনজারভেটিভ ম্যানেজমেন্ট কোনো কোনো ক্ষেত্রে দেওয়া যেতে পারে, সাকশন অ্যান্ড মানে ক্লিনিং, এরকম বেশ কিছু প্রসিজার করা যেতে পারে, বাট সেগুলো নর্মালি করা হয় না। আচ্ছা, অ্যাডভাইস দেওয়া হয় যে আননেসেসারি হ্যান্ডেলিং করা যাবে না, কানের মধ্যে কোচাকুচি করা যাবে না, এবং তারপরে হচ্ছে ফোর্সফুল নেজাল ব্লোয়িং করা যাবে না, মানে নাক দিয়ে আমি বাতাস ফোর্সফুলি বের করতেছি,
কমন কোল্ড বা বেশি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যাতে না হয়, বেশি সাঁতার কাটা বা ডাইভিং, পানির মধ্যে নিচে ডুবাডুবি করা যাবে না, এবং ওরাল হাইজিন মেনটেন, কানের মধ্যে হাইজিন মেনটেন করতে হবে, ফলো আপে থাকতে হবে, এবং ওয়াটার এন্ট্রি কানের মধ্যে যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং অ্যাটিকোয়েন্টালের জন্য আমরা এক্স রে ম্যাস্ট্রেট করতে পারি, টাউন্স ভিউ, এবং টেম্পোরাল বোন সিটি স্ক্যান করতে পারি। এক্ষেত্রে আমরা অ্যাটিক এবং অ্যান্টাম রিজনে হচ্ছে ডিস্ট্রাকশন দেখতে পারবো। আচ্ছা, আমরা বেশ কিছু কেস সিনারিও দেখি। দেখো 25 বছর বয়সে একটা বাচ্চা যে হচ্ছে ফাউল স্মেলিং ডিসচার্জ আছে লেফট ইয়ারে এবং রিনি নেগেটিভ, হ্যাঁ, তো 3টা ডিডির কথা চিন্তা করো। সো 25 বছর বয়সী একটা বাচ্চা, বলা যায় না তার, মানে একটা মেল, সো সে হচ্ছে ফাউল স্মেলিং ডিসচার্জ। সো এই ক্ষেত্রে আমরা কসম উইথ কোলেস্টেটোমা চিন্তা করতে পারি, অর্থাৎ এক্সটার্নাল হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে। আচ্ছা, এখন আসলে 26 বছর বয়সী একটা ছেলে, তার হচ্ছে ইনফেকশন ইন দ্য রাইট ইয়ার এবং নাও তার কনস্ট্যান্ট ডিসচার্জ 3 মাস ধরে, এবং একটা অফেন্সিভ স্মেল আসে, খুবই খারাপ গন্ধ, এবং ইয়ার ক্যানেলে ডেব্রিস এবং মিউকাস দেখা যাচ্ছে, এবং একটা এটার পর দেখা যায় একটা মানে ইয়ার ক্যানেল একটা পলিপ ওয়াজ সিন অবস্ট্রাক্টিং দ্য টিম্পানিক মেমব্রেন। তো ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডের অ্যাটিকোয়েন্টাল ভাইট অফ কসম, হ্যাঁ, সেরকম একটা বিষয়। তারপর হচ্ছে 20 বছর বয়সে একটা বাচ্চা, ফাউল স্মেলিং ডিসচার্জ লেফট ইয়ার লাস্ট 5 ইয়ার্স, এবং রিসেন্টলি সিভিয়ার পেইন হচ্ছে এবং সুয়েলিং ডেভেলপস ওভার হিজ লেফট ম্যাস্টেড এরিয়া। তো এটা কি লেফট অ্যাটিকোয়েন্টাল ভাইট অফ কসম উইথ পোস্ট অরিকুলার অ্যাক্সেস কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে আর কি। আচ্ছা, আমরা কমপ্লিকেশন নিয়ে আলাদা একটা ভিডিও করবো যেখানে আমরা আরও ডিটেলসে জানতে পারবো। ওকে, ফাইন। এরপর আসো যে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো কেস সিনারিও আছে এবং সবগুলোর কিন্তু এখানে ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডের অ্যাটিকোয়েন্টাল ভাইট অফ কসম বা অ্যাটিকোয়েন্টাল। দেখো 7 বছর বয়সে একটা বাচ্চা যে আনা হয়েছে, যার ফাউল স্মেলিং ডিসচার্জ, থিক স্ক্যান্টি ডিসচার্জ আছে এবং রাইট ইয়ার উইথ ডিফনেস। সো আমরা এটা অ্যাটিকোয়েন্টাল ভাইট অফ কসম কিন্তু এটা হইতেই পারে। সো এরকম বিষয়ে দিই। 19 বছর বয়সে একটা লোক, তার হচ্ছে ব্লাড স্ক্যান্টি ফাউল ডিসচার্জ, এখানে ব্লাডও স্টেন্ট হইতে পারে মাঝে মধ্যে, এবং লেফট ইয়ার উইথ হিয়ারিং লস, এবং সামটাইমস ই কমপ্লেন্স অফ হেডেক এবং ভার্টিগো থাকতে পারে, ডিজিনেস থাকতে পারে। সো এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। ফাউল স্মেলিং ডিসচার্জের কথা যদি বলে এবং ডিফনেসের কথা বলে, তাহলে অ্যাটিকোয়েন্টাল ভাইটি কিন্তু আমরা সাসপেক্ট করতেই পারি।